চলতরিতের লেকচার 2 এ তোমাদের সবার স্বাগতম। আমরা চলতরিতের একটা প্লে লিস্ট শুরু করছিলাম। আজকে তারই একটা ধারাবাহিকতা, একটা নতুন এপিসোড। আমরা আজকে আসলে কি নিয়ে আলোচনা করবো সেটা হলো তড়িৎ বর্তনী। আর তড়িৎ বর্তনী নিয়ে কিছু বেসিক কনসেপ্ট এখানে আলোচনা করব। ওকে, তো আসলে আমরা জেনে নিই যে কারেন্ট কীভাবে ফ্লো হয়। তো তার জন্য আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা হলো তড়িৎ বিভব। আমরা তড়িৎ প্রবাহ নিয়ে জানছিলাম প্রথম লেকচারে, কারেন্ট কীভাবে ফ্লো হয়, কেন ফ্লো হয় সেটা জানছিলাম। বাট এখানে একটা জিনিস জানা লাগবে আমাদের, সেটা হলো যে তড়িৎ বিভবের আসলে ভূমিকাটা কত। দেখো, তড়িৎ বিভবের সংজ্ঞা এখানে আমার দেওয়া আছে, তোমরা এটা দিয়ে পড়ে নিতে পারো, আমি নিজের মতন বুঝাবো। আমাদের একটা নর্মাল কনসেপ্ট আমরা জানি যে টেম্পারেচার কি কাজ করে। টেম্পারেচার নির্ধারণ করে একটা বস্তু, যে কোনো একটা বস্তু তাপ নিবে নাকি দিবে, এটা কে নির্ধারণ করে? টেম্পারেচার। একটা বস্তুর টেম্পারেচার যদি তোমার 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি একটু কম হয়ে যাচ্ছে আমার কাছে, তো আমি কম জিনিস পছন্দ করি না। ধরো একটা জিনিসের বা একটা লোহার পিণ্ডের তাপমাত্রা হলো 80 ডিগ্রি সেলসিয়াস, সেটাই তুমি প্রথমে টাচ করলা। আর একটা বরফ আছে তোমার কাছে, একটা আইস কিউব আছে, এই যে এরকম একটা আইস কিউব আছে। এই যে আমার একটা আইস কিউবের টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস। দুইটা বস্তু তোমার কাছে আছে, এই বরফ যদি এই লোহার উপর দাও, তাহলে কি এখানে তাপমাত্রা নিবে কে আর দিবে কে? অবশ্যই এই যে লোহা পিণ্ড আছে সে তাপ দিবে এই আইস কিউবকে, যার ফলে এই আইস কিউব গলা শুরু করবে। তার মানে টেম্পারেচার নির্ধারণ করে একটা বস্তু তাপ দিবে কি নিবে। তারপর আরেকটা কল্পনা করি, আরেকটা সিনারিও। ধরো এইখানে একটা বস্তু আছে আর এইখানে আরেকটা পাত্র আছে, দুইটা পাত্র আছে আমার কাছে। এইখানে আমি একটা টিউব দিয়ে দুজনকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। কানেক্ট করার পরে আপাতত এই টিউবটা আসলে বন্ধ করা, টিউবটা আমি বন্ধ করে রাখছি। এইখানে ওয়াটার লেভেল এই পর্যন্ত আছে, আর এইটার ওয়াটার লেভেল আছে এই যে বটমে, ঠিক আছে। এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে যদি আমি এই কর্কটা, মানে এই যেটা বন্ধ করে রাখছে এই টিউবটা, সেটা খুলে দিই, তাহলে আমার কি হবে? তোমরা অনেকেই গেস করতে পারছো যে পানি ধীরে ধীরে কমতে থাকবে, তাই না? কমে 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 এই পাত্র ভরাট করতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত দুইটার সারফেস লেভেল একটা নির্দিষ্ট পয়েন্টে আসতেছে, মানে সেম একটা পয়েন্টে আসতেছে, ততক্ষণ পর্যন্ত এই পানির যে ফ্লোটা আছে সেটা চলতে থাকবে, বুঝছো? তো পানির ফ্লো কে নির্ণয় করে? ওয়াটার সারফেস লেভেল তেমনি তড়িৎ বিভব একটা কনসেপ্ট, যেটা আসলে নির্ণয় করে তড়িৎ প্রবাহ হবে নাকি হবে না। যেমন প্রথম এপিসোডে আমি বলছিলাম, প্রথম এপিসোডের পরে আরও কয়েকটা এপিসোডে আমি বলছি যে হাই ভোল্টেজ মেবি আমি বলি নাই, বলছিলাম হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ থেকে কারেন্ট ফ্লো হবে, তাই না? তার মানে তোমার এখানে যদি দুইটা বস্তু থাকে, একটা বস্তুর ভোল্টেজ হলো তোমার 10 ভোল্ট, আরেকটা বস্তুর ভোল্টেজ হলো আমার -30 ভোল্ট। এই দুটাকে আমি একটা পরিবাহী তার দিয়ে কানেক্টেড করে দিলাম। তাহলে কোথা থেকে কোন দিকে কারেন্ট যাবে সেটা আমাকে একটু জানাও। আপাতত যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, তার মানে তোমরা আসলে জানাতে পারবা না, তো যাই হোক কমেন্ট বক্সে লিখে রাখো, যদি ভুলও লেখো তাও সমস্যা নেই। তো এইখানে হচ্ছে কি 10 ছোট আর 30টা বড়, তাই না? তো 10 যেহেতু আমার ছোট আর -30 আমার এখানে বড়, তাই -30 থেকে 10-এর দিকে তড়িৎ প্রবাহ হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। বলতে গেলে
-30 আসলে তোমার 10-এর থেকে ছোট। যদিও নাম্বার 30 তোমার 10-এর থেকে অনেক বড় মনে হয়, বাট এই সামনে একটা মাইনাস আছে, মাইনাস হলো সংখ্যা রেখার বাম দিকে পড়ে আর সংখ্যা রেখার ডান দিকে হলো 10 পড়ে। সো অ্যাকচুয়ালি তোমার এটা ছোট, অনেক বেশি ছোট আর এটা হলো বড়। আচ্ছা, তো আমার কথা হলো যে হাই ভোল্টেজ মানে যার বিভব বড়, হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ কারেন্ট ফ্লো করবে, এটা অলওয়েজ সত্য। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে সবসময় এই যে রুলটা মেনে চলবে। সো এটা হলো তোমার পরিবাহীর একটা বাই ডিফল্ট ল বা ক্যারেক্টারিস্টিক বলতে পারো। তো এইখানে সংজ্ঞাটা দেওয়া আছে, সংজ্ঞাটা তোমরা নোট করে নাও, পরীক্ষার সময় এই সংজ্ঞা দিবা। আর এখন যা বুঝলাম সেটা হলো তোমাদের ফিল দেওয়ার জন্য। নেক্সটে এখন যেহেতু আমরা তড়িৎ বিভব জিনিসটা জানছি, তো এখন আমাদের জানা দরকার তড়িৎ বর্তনী কি। আমি তো তড়িৎ বর্তনী বলতেছি, তো বর্তনী জিনিসটা আসলে কি? বর্তনী বলতে আসলে আমরা বুঝি একটা সিস্টেম, লাইক একটা সিস্টেম যেটা নিয়ে আমরা আসলে আলোচনা করি। এখানে লেখা আছে বর্তনী বলতে অনেকগুলো বৈদ্যুতিক উপাদান সমন্বয়ে গঠিত এমন একটি বদ্ধ লুপকে বোঝায়। আসলে বর্তনী বলতে বদ্ধ লুপ না, অনেক সময় তোমার ওপেন লুপও বোঝায়, বাট সেটা আমরা এখানে না বলি। এটা হলো বইয়ের সংজ্ঞা, তো এটা তোমরা লিখতে পারো। আর তোমাদের কাছে যদি আরও কোনো ভালো সংজ্ঞা পেয়ে যাও গাইড বা বইয়ে, বা কোনো তোমাদের কলেজে স্যার যদি কোনো একটা নির্দিষ্ট সংজ্ঞা প্রেফার করে, সেটা তোমরা লিখতে পারো। অ্যাডমিশন টাইমে তোমাদের সংজ্ঞা তো লাগে না তেমনটা, তো অ্যাডমিশনের ব্যাপার আলাদা। তোমাদের এইচএসসি লেভেল পর্যন্ত তোমাদের টিচাররা যা বলে, যেটা রেকমেন্ড করবে সেইটাই ইউজ করো। সো এখানে তড়িৎ বর্তনী অনেক ধরনের হয়। নর্মালি তড়িৎ বর্তনীতে কিছু জিনিস থাকে, একটা থাকে লোড, একটা হলো তোমার কারেন্ট জেনারেটিং এলিমেন্ট, তারপর তোমার ক্যাপাসিটর থাকে। লোড আসলে তোমার রেজিস্ট্যান্স টাইপের জিনিস বোঝাচ্ছে। এইসব জিনিস নিয়ে হলো তোমার একটা তড়িৎ বর্তনী তৈরি হয়, বুঝছো? দেখো এখানে কারেন্ট জেনারেটিং এলিমেন্ট বলতে আমি বোঝাচ্ছি হলো, দেখো তুমি যখন একটা দুইটা বস্তু এখানে রাখতেছো, স্থির তড়িতের কনসেপ্ট থেকে আসি, দুইটা বস্তু এই যে রাখলা, দুইটা বস্তুর বিভব ভিন্ন আছে, এটা V1 এটা V2। একটা পরিবাহী তার দিয়ে যদি এদের কানেক্ট করে দাও, দেখবে যে একটা টাইম অ্যাট সাম টাইম এদের দুইজনের চার্জের পরিমাণ সেম হয়ে যাবে, আর আলটিমেটলি এদের বিভবও সেম হয়ে যাবে, তাই না? সো বিভব যখন সেম হয়ে যাবে, তখন আর এদের মাঝখানে আদান প্রদান হবে না, বুঝছো? তো আদান প্রদান যেহেতু হবে না, তার মানে আমার এখানে তড়িৎ প্রবাহ হবে না, কারণ তড়িৎ প্রবাহ বলতেই আমরা জানি আধানের প্রবাহ, তাই না? তার মানে এই যে একটা বিভব পার্থক্য, দেখো এ V1 এ V2, এদের মাঝখানে একটা বিভব পার্থক্য আছে, V2 মাইনাস V1, যেটা বড় সেটা আগে রাখবো। আমি আপাতত এটা মডুলাস চিহ্ন দিয়ে রাখি। তো এইটাকে আমরা বলি হলো ভোল্টেজ ডিফারেন্সটা আমার যদি জিরো হয়ে যায়, ডেল ভি যদি আমার জিরো হয়ে যায়, তাহলে কারেন্ট জিরো হয়ে যাবে, মানে কারেন্ট প্রবাহ আর ওই সার্কিট দিয়ে হবে না। বর্তনীর ইংলিশ হলো সার্কিট। তো যেহেতু আমার নিরবিচ্ছিন্ন কারেন্ট প্রবাহ দরকার, নয় দেখো তোমাদের ঘরে যে লাইট জ্বলতেছে, তুমি যে ল্যাপটপে আমার ভিডিও দেখতেছো বা ফোনে ভিডিও দেখতেছো, এই প্রত্যেকটা জিনিস চার্জ দেওয়ার জন্য আমাদের বাসায় অলওয়েজ কারেন্ট লাগে, তাই না? এগুলো হলো এসি কারেন্ট, এটা ঠিক আছে। বাট তোমার ফোন যেটা আছে, তোমার ফোনে তুমি এতক্ষণ যে ইউজ করলা, এটা কি তোমার একটা কনস্ট্যান্ট পাওয়ার জেনারেট করে দিচ্ছে না, যার ফলে তুমি ফোনটা ইউজ করতে পারতেছো? এই ব্যাটারি যে জিনিসটা আছে, এই ব্যাটারিটাই হলো তোমার ওই ফোনের যত কম্পোনেন্ট আছে বা যত সার্কিট আছে ভিতরে, তাদের একটা পাওয়ার দিচ্ছে বা একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে যাচ্ছে, যার ফলে ওর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারতেছে। আর কারেন্ট যাওয়ার কারণে ওরা এনার্জি ক্রিয়েট করে তোমার এলসিডি স্ক্রিনে লাইট জেনারেট করতে পারতেছে। ওই লাইটের কারণে তুমি এখন স্ক্রিনে আমার পড়াটা দেখতে পারতেছো, বুঝছো? তো এইটাই হলো আমার কারেন্ট জেনারেটিং এলিমেন্ট। ব্যাটারি হইতে পারে, জেনারেটর হইতে পারে, তারপরে তোমার
ওগুলো ব্যাটারি তো বলে, তাই না? রসায়নে অনেক সেল পড়ছো, গ্যালভানাইজিং সেল, তারপরে এরকম কিছু সেলের কথা পড়ছো, তাই না? আমি রসায়নের সাথে প্র্যাকটিস অনেকদিন নাই। তো এই সবই হলো তোমার কারেন্ট জেনারেটিং এলিমেন্ট। এরা কি করে? কেমিক্যাল এনার্জি কনভার্ট করে তোমার কিসে? ইলেকট্রিক এনার্জি। তো এই যে ইলেকট্রিক এনার্জি, সেটাই পরে আমরা আবার অনেক রূপান্তর করি। যেমন লাইটে তোমার কি হয়? আলোক শক্তিতে রূপান্তর করে, তাই না? তারপর তোমার যদি এখন গান শুনতেছো, তো গানটা ভাইব্রেশনাল এনার্জি থেকে সাউন্ড এনার্জিতে কনভার্ট হচ্ছে। এই যে এনার্জি চেঞ্জ করতেছে, এই চেঞ্জের কারণে আমরা এত ইউজ পাচ্ছি। তো এটা আমরা বুঝলাম। তো এখন আমরা একটা স্যাম্পল বর্তনী দেখি। তো जिंदगी सवार दूं एक नहीं बहार दूं, मैं हूँ গানটা ভুলে গেছি। তো এই দেখো, সরি এটা একটু ঠিক করে নি। এটা হলো আমার সেই ব্যাটারি যেটা আমি কথা বলতেছিলাম। ব্যাটারি অনেক ধরনের হয়। তো আপাতত এই সাইনটা মনে রাখা। এই যে লং সাইডটা হলো পজিটিভ, শর্ট সাইডটা হলো তোমার নেগেটিভ। আর এইখানে আমার অবশ্যই একটা লোড দেওয়া লাগবে। লোড হিসাবে আমি এখানে একটা রেজিস্ট্যান্স দিছি বা রোধ দিছি। সো এটা হলো তোমার একটা তড়িৎ বর্তনী। ক্লিয়ার? এখন তড়িৎ বর্তনী আসলে তোমার একটা লুপ না, কয়েকটা লুপেই থাকে। যেমন তোমার যদি আমি এখানে আঁকি, তো এই টাইপের কিছু সার্কিট আমরা পরে সলভ করব, বাট এখন আমি দেখাচ্ছি। তো এখানে দেখো একটা লুপ আছে, দুইটা লুপ আছে। লুপ কি? লুপ দেখো একটা বদ্ধ এরিয়া। এই যে দেখো এটা পুরো একটা বদ্ধ এরিয়া, এই যে একটা পুরো বদ্ধ এরিয়া। তো এগুলোকে বলা হলো তোমার লুপ। আর একটা জিনিস দেখো, এই লুপের মধ্যে আমি যদি একটা সিঙ্গেল লুপের একটা কথা চিন্তা করি, সিঙ্গেল লুপ, একটা ব্যাটারি দিলাম, তারপরে এখানে আমার একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এটা হলো আমার সিঙ্গেল লুপের একটা সার্কিট। তারপরে ধরে নিয়ে এখানে আরেকটা লুপ ক্রিয়েট করে দিই আমি। তো এটা হলো তোমার আরেকটা লুপ। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এই ব্যাটারিটা আমার তো কারেন্ট প্রডিউস করে দিচ্ছে, তাই না? কারেন্ট প্রডিউস করার কারণে এখানে একটা আই কারেন্ট হবে। আই যাতায়াত করতেছে, এদিকে যাচ্ছে। দেখো অলওয়েজ পজিটিভ সাইড থেকে কারেন্ট বের হবে আর নেগেটিভ সাইড থেকে কারেন্ট ঢুকবে। তার মানে আমি জানি এদিক থেকে কারেন্ট ঢুকবে। তো এইটার ডাইরেকশন এরকম হবে। সো এখন দেখো এখানে এটা তিন বিন্দুর মিলন তৈরি হয়েছে, তাই না? তিন বিন্দুর মিলনকে আমরা বলি জাংশন। জাংশন নামটার সাথে পরিচয় হয় নাও, কারণ পরে কেসিএল করার সময় আমি এটা দেখাবো। তো জাংশন কি? দুইয়ের অধিক ব্রাঞ্চ। এই যে দেখো এটা শাখা, এই যে একটা শাখা, এই যে একটা শাখা, এদের নাম হলো ব্রাঞ্চ এর মিলন বিন্দু হলো তোমার জাংশন। সো এই যে একটা জাংশন একটা জিনিস দেখো, কারেন্ট আমার ডিভাইড হওয়া লাগতেছে। এখানে একটা আই আছে, এই আইটা কি করা লাগবে? ডিভাইড করা লাগবে, তাই না? কেন ডিভাইড করা লাগবে? দেখো কারেন্ট কিন্তু অ্যাকচুয়ালি তোমার একটা, যদি চিন্তা করো সরলভাবে, কারেন্ট কাইন্ডা লাইক তোমার পানির প্রবাহের মতন। তুমি একটা পাইপ চিন্তা করো, এই যে একটা পাইপ আমি আঁকলাম, ঠিক আছে? তো এখানে দুইটা পাইপ একটা একসাথে মিলিত হওয়ার পরে এই যে একটা বড় মোটা পাইপ তৈরি হয়েছে। তো এইখানে ধরো তুমি I1
আচ্ছা, যেহেতু পানির কথা বলতেছি তাই এখানে বলি, এখানে 10 লিটার পানি প্রবাহিত হচ্ছে প্রত্যেক সেকেন্ডে, এখানে 15 লিটার পানি প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে। এই স্ট্রিমটা এদিকে যাচ্ছে, এই স্ট্রিমটাও এদিকে যাচ্ছে। তো এই যে জাংশন পয়েন্টে এই দুইজন মিলিত হচ্ছে, তাহলে এইখানে যদি আমি একটু চিন্তা করি, ধরে নিই যে এখানে যে তোমার পাইপটা আছে সেটার ফ্লো ক্যাপাসিটি, মানে এইখান থেকে কতটুকু পানি যাইতে পারবে সেটা অসীম পরিমাণ পানি যেতে পারবে। এই পাইপটা আমি ওইভাবে ধরে নিচ্ছি। তো এই পয়েন্টে যখন আসলো, এইখান থেকে আসলো 10, এইখান থেকে আসলো 15, দুইটা মিলিত হয়ে এখান থেকে 15 লিটার যাচ্ছে না, তাই না? এদিকে তো 15 লিটারই বের হয়ে যাবে। এটা ক্লিয়ার? কারেন্ট হলো পানির ফ্লোরই মতন। তো এই যে জাংশন পয়েন্ট, এটা কি করে, এই যে একটা মোটা পানি স্ট্রিম এখানে ঢুকতেছে, ভাগ হয়ে যাওয়া লাগবে না এদের, কারণ আলটিমেটলি এই আই কিন্তু ঢুকতেছে, এই আই এই পয়েন্টে ঢুকে ডিভাইড হলো I1 I2-তে, তারপর এই I2 এই পর্যন্ত গেল, এখানে আবার I1 আসলো, এই পয়েন্টটা আবার দুজন মিলিত হচ্ছে, তারপর এইখান থেকে বের হয়ে কি আই তো হবে, তাই না? নাকি I3 হবে? কোনো জায়গায় পানি লিকেজ করতেছে না এখানে, যেহেতু লিকেজ করতেছে না তার মানে এইখানে যেটা আসবে সেটা আই হবে। ক্লিয়ার? তো এটা হলো তোমার পানির একটা জিনিস। আর এই কারণে আমরা পানিকে টেন্সর কোয়ান্টিটি বলি। আমি বলছিলাম যে টেন্সর কোয়ান্টিটি আমি পরে বুঝাবো। টেন্সর কি? এটা ভেক্টরও না, এটা স্কেলারও না। সুন্দর কালি ইউজ করি, কারেন্ট is a tensor quantity, আচ্ছা, এখন আমি এক্সপ্লেইন করি কেন কারেন্ট একটা টেন্সর কোয়ান্টিটি আমি বলতেছি। দেখো, কারেন্টের ডাইরেকশন আছে, আই এর দিক আছে। তো আমরা জানি যে ভেক্টর কোয়ান্টিটি তোমার দিকও আছে, মানও আছে। আর কারেন্টের তো মান আছে সেটা আমরা বুঝতেছি, কারণ এর 10 এম্পিয়ার 20 এম্পিয়ার এটা আমরা প্রথম ক্লাসে পড়ছি। তো যেহেতু এই যে কারেন্ট বাবাজির মানও আছে, দিকও আছে, তার মানে কি এটা ভেক্টর রাশি না? এর মানও আছে। তো এখন যদি আমরা সদ্য ভেক্টর আর স্কেলার রাশি পড়া মানুষ হয়ে থাকি, তাহলে আমরা এটা চোখ বন্ধ করে বলে দেবো এই কারেন্ট তো ভেক্টর রাশি। বাট না, এই ইম্পোস্টার এ ভেক্টর রাশি না। কেন ভেক্টর রাশি না? একটা জিনিস চিন্তা করো, আমি কেবল যে এক্সাম্পলটা দিলাম যে কারেন্টের ফ্লো আমি কিন্তু স্কেলার ভাবে যোগ করছি, তাই না? দেখো, তোমার কাছে দুইটা টিউব আছে, টিউবের মাঝখানের কোণ হলো আমার থিয়েটা। এখন এইখান থেকে যাচ্ছে 10 লিটার ওয়াটার, এখান থেকে যাচ্ছে 20 লিটার ওয়াটার, তাই না? সো এই পানির ডাইরেকশন কোন দিকে? ইনওয়ার্ড, তাই না? ইনওয়ার্ড। আর এই যে এখান থেকে যে পানিটা বেরোবে সেটা ডাইরেকশন কি? আউটওয়ার্ড না? তো এখানে তো পানির দিকও আছে, তার মানে কি এখান থেকে কতটুকু পানি বের হবে আমি সেটা কি ব্যবহার করতে পারি? সেটাকে আমি আর ধরলাম। আর ধরার পরে আর ইকুয়াল টু লিখবো √10² প্লাস 20² প্লাস 2 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু কস থেটা। এই তো আমার কারেন্ট বের হয়ে গেল, তাই না? না, এইভাবে আসলে কারেন্ট বের হয় না, তোমার পানি স্ট্রিমও বার হয় না। তো যেহেতু যদিও কারেন্টের দিক আছে, আমি এখানে পানির প্রবাহ দিয়ে একটা এক্সাম্পল দিলাম, বুঝছো? তো যেহেতু আমার কারেন্টের দিক আছে, মানও আছে, কিন্তু ইনি তো ইম্পোস্টার, ইনি তো আমার লব্ধির সূত্র মানে না। যেহেতু ইনি ভেক্টর লব্ধির সূত্র মানে না, লব্ধির সূত্র মানে না, তাই ইনি ভেক্টর না, তাই না? তাহলে কি এটা স্কেলার? কারণ এর তো স্কেলার, মানে স্কেলার গুণ হচ্ছে। নর্মাল আমি যোগ বিয়োগ করতে পারতেছি। কেন আমি বলতেছি যোগ বিয়োগ করতে পারতেছি? দেখো, আচ্ছা আমি পাই বাঁকতে আমার কষ্ট হচ্ছে, আমি নর্মাল দাগ দিয়ে দিই। এই যে একটা তার, এই যে একটা তার,
এই যেটা তার, এই যেটা তার, ঠিক আছে। তো এইখান থেকে কারেন্ট বের হচ্ছে 10 এম্পিয়ার, এইখান থেকে কারেন্ট বের হচ্ছে 5 এম্পিয়ার, তারপরে এইখান থেকে ঢুকতেছে হলো কত ধরি 3 এম্পিয়ার, এখান থেকে ঢুকতেছে জানি না আমি, তো ধরে নিলাম আই এম্পিয়ার, ঠিক আছে। এখন দেখো আমি আবার পানির এক্সাম্পলটা নিয়ে আসতেছি, পানি যতটুকু ঢুকবে ততটুকু তো বার হবে, তাই না। ধরো 3টা ব্রাঞ্চ আছে পানির পাইপের, সেই 3টা না, 3টা হলে একটু কমে যাচ্ছে, 4টা ব্রাঞ্চ আছে। তো এইখান থেকে পানি ঢুকতেছে, এইখান থেকে পানি ঢুকতেছে, এই দুটা মাথা ফাঁকা, আপাতত ফাঁকা। যখন এই পয়েন্টে মিলিত হবে তখন কি এই দিক থেকে বার হবে, আবার এই দিক থেকে বার হবে না, কারা বের হবে, এই যে এইখান থেকে যারা ঢুকছে আর এইখান থেকে যারা ঢুকছে তারাই তো, তাই না, এই পানি তো বের হবে। তো এই পয়েন্ট থেকে আমার পানি বের হচ্ছে, এই পয়েন্ট থেকে আমার পানি বের হচ্ছে, এইখান থেকে ঢুকতেছে, এইখান থেকেও ঢুকতেছে, তার মানে খারাপ, এন্ট্রি ইকুয়াল টু এক্সিট। এটা তো ঠিক, ঠিক তো, এটা দেখে নাও, পরে আমাকে আবার বলবো যে ভাই ভুল করায়। যদি ঠিক থাকে তবে এন্ট্রি কত হচ্ছে আমার 3 এম্পিয়ার প্লাস আই এম্পিয়ার, এক্সিট কত হচ্ছে আমার 10 এম্পিয়ার প্লাস 5 এম্পিয়ার। তো এইখানে দেখো আই ইকুয়াল টু আমি লিখতে পারি 15 মাইনাস 3। এখন কি আমার 15টাও ভাঙ্গে দেখানো লাগবে যে কীভাবে 15 হইলো। তো আসলো কত আমার 12। এই যে 12 এম্পিয়ার, এখানে কি আমি কারেন্ট বিয়োগ করছি না, বিয়োগ কি আমি ভেক্টর নিয়মে করছি, করি নাই, তার মানে এটা স্কেলার নিয়মে করছি। আই ইম্পোস্টার, তার মানে এখানে স্কেলার রুল আমার ফলো করতেছে, স্কেলার যোগ বিয়োগ হয়, যোগ বিয়োগ পসিবল, সম্ভব। তো এইখান থেকে আসে আমাদের টেন্সরের ধারণা যে ইনি তোমার স্কেলারও না ভেক্টরও না, তার মানে কি নতুন একটা রাশি টেন্সর। তো টেন্সর মেবি আমাদের বইয়ে নাই, আমি আসলে বইয়ে পাইনি, আমি পরে সময় জানছি যে কারেন্ট টেন্সর রাশি, এটা মেবি ইন্টারে থাকতে দেখছিলাম একটা বইয়ে, কি যেন ইউনিভার্সিটি ফিজিক্স বাই ফ্রেডম্যান, ওই বই আমি দেখছিলাম যে এটা টেন্সর রাশি। তারপর আর কয়েকটা বই দেখছি, বাট আমার স্টিল মানে ঠিক করে খেয়াল নাই, যেহেতু ওইটা ফার্স্ট বই ছিল আমার ওইটা মনে আছে। তো এটা গেল আমার কারেন্টের জিনিস। আপাতত আসলে আজকের লেকচারটা আমার শর্ট দেওয়ার কথা ছিল, আমি ফাইজলামি করার কারণে এটা একটু লং হয়ে গেছে, নাহলে এটা 15 মিনিটের ভিডিও হওয়ার কথা ছিল। তো আশা করি তোমাদের ভিডিও পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে আমার একটা, যদি এটা ইউটিউবে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার একটা গ্রুপ আছে ফেসবুকের, এই যে এই গ্রুপটা নিচে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে তুমি গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, জয়েন করো। আর একটা পেজ আছে আমার, তো তোমরা যদি চাও পেজে তুমি আসলে লাইক দিতে পারো, বাট ইউটিউব চ্যানেলের সাথে যদি তোমাদের পরিচয় হয়ে থাকে তাহলে এইখানে কন্টেন্ট পেয়ে যাওয়া। পেজে তেমন একটা শুধু মানে সেম কন্টেন্টই তো দিই, বেশি হয় না কম হয় না, তো আশা করি বুঝতে পারছো। আর যদি আমার কমেন্ট না, যদি আমার ভিডিও ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা কমেন্ট করো আর একটা লাইক দিও। লাইক দিলে হয় কি রেকমেন্ডেশন অন্য মানুষ পায়, আর সত্যি কথা বলতে কি যত ভিউ বাড়লে একটা মোটিভেশন হয় যে আমি নতুন ভিডিও বানাই। তাছাড়া অ্যাকচুয়ালি মোটিভেট করাটা একটু কষ্ট, কারণ আমাদের সামনে সেমিস্টার ফাইনাল আছে, আমি সেকেন্ড সেমিস্টার দিকে আছি, সিটি এসব করার পরে তারপর যদি আবার ভিডিও বানানোর সময় দেখি ভিউ নাই, এটা খারাপই লাগে, বুঝছো। আচ্ছা, আজকে ভিডিওটা আর একটু লং হয়ে গেল আমার এই যে লাস্টের কথার কারণে। আশা করি ভালো থাকবা, আলবিদা।